ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন কেমিস্ট্রি। আজ আমরা দ্রবণ চ্যাপ্টারের সিক্সথ এবং লাস্ট ভিডিও লেকচার করছি। ফিফথ ভিডিও লেকচারে আমরা অসমোসিস এবং অসমোটিক প্রেসার সম্পর্কে ডিটেলসে করেছি এবং তার বিভিন্ন প্রবলেম সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এই সম্বন্ধে যে সমস্ত প্রবলেম সমস্ত কিছু ডিসকাশন ভিডিওর মধ্যে সম্ভব নয়, তাই তোমাদেরকে আমি বলছি যে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ এই রিলেটেড যে সমস্ত প্রবলেম আছে সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এক্সাম্পল থেকে এবং এক্সারসাইজ থেকে অবশ্যই প্র্যাকটিস করবে। প্রবলেম না প্র্যাকটিস করলে চ্যাপ্টার পড়া ফালতু হয়ে যাবে। যাই হোক, অভিস্রবণ চাপের আমরা অভিস্রবণ এবং অভিস্রবণ চাপ সম্পর্কে ডিটেলস জেনেছি। ওই ভিডিও লেকচারে একটা পার্ট বাকি রয়ে গিয়েছিল যেগুলোটা হচ্ছে অভিস্রবণ চাপের সূত্র থেকে আণবিক গুরুত্ব নির্ণয়। এই ক্ষেত্রে একটা ব্যাপার বলি যে কোলিগেটিভ প্রপার্টির প্রত্যেকটাতেই কিন্তু দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়টা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়টা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রবলেম সলভ করার সময় দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়ের কোশ্চেন থেকে থাকে। তো এই সিম্পল রিলেশন এখানে আমরা দ্রবণের অভিস্রবণ চাপের সূত্র থেকে আমরা জানি যে ভেন থপ সমীকরণ পেয়েছিলাম, তা ছিল পাই ইজ ইকুয়াল টু সিআরটি, যেখানে পাই অভিস্রবণ চাপ, সি ছিল মোলার কনসেন্ট্রেশন, আর গ্যাস কনস্ট্যান্টের মান, টি টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার অবশ্যই কেলভিন স্কেলে। এই ক্ষেত্রে সিম্পলি আমি বসাতে পারি, যেহেতু গাঢ়ত্ব মোলার গাঢ়ত্ব মানে কি মোল সংখ্যা বাই লিটার এককে আয়তন। মোল সংখ্যা কিভাবে পাওয়া যাবে? দ্রাবের পরিমাণ বাই দ্রাবের আণবিক ওজন বাই এখানে ভি টোটাল দ্রবণের আয়তন। অবশ্যই এই ভি কিন্তু লিটার ইউনিটে, এটা খেয়াল রাখতে হবে, এই ভি লিটার ইউনিটে। ইজ ইকুয়াল টু হবে ডাব্লিউ বাই এম ইন্টু ভি। এখান থেকে ডিরেক্টলি আমি পেতে পারি এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ আর টি বাই পাই ভি। অর্থাৎ আণবিক গুরুত্ব, দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়ের খুব সহজ একটা ফর্মুলা পাচ্ছি, এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ আর টি বাই পাই ভি। এই ক্ষেত্রে বলছি খেয়াল রাখবে যে ভি পাবো, ভিটা কিন্তু অবশ্যই লিটার ইউনিটে হবে। এই ক্ষেত্রে অভিস্রবণ চাপ রিলেটেড নেক্সট টপিক আইসোটোনিক, হাইপোটোনিক এবং হাইপারটোনিক। আইসোটোনিক, হাইপোটোনিক এবং হাইপারটোনিক সলিউশনের ব্যাপারে আসছে। আইসোটোনিক, হাইপোটোনিক বা হাইপারটোনিক দ্রবণ কোনগুলো? আইসোটোনিক দ্রবণ কাকে বলবো? আইসোটোনিকের ডেফিনেশনে বলা হয় যে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি দ্রবণের কোনো একটি থেকে অপরটির দিকে যদি দ্রাবকের প্রবাহ না হয় তবে ওই দ্রবণ দুটিকে আইসোটোনিক বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যদি যদি যে অর্ধবেদ্য পর্দা ব্যবহার করা হবে তা সঠিক রূপে অর্ধবেদ্য হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আইসোটোনিক দ্রবণ আইসো অসমোটিক দ্রবণও বলা যাবে। অর্থাৎ যেটা আইসোটোনিক দ্রবণ সেটাই হবে সমচাপীয় দ্রবণ। এইটাও বলা যায় যে যখন যখন আমি যদি এরকম একটা সলিউশন নিই যে 84% NaCl সলিউশনে আমি রেড ব্লাড সেলকে নিয়েছি, লোহিত রক্তকণিকা নিয়েছি। লোহিত রক্তকণিকার ভেতরের যে কোষীয় তরল তার গাঢ়ত্ব হয় 0.84% হয়, তার কোষীয় তরলের গাঢ়ত্ব। এখন তাকে যদি একটা 0.84% NaCl দ্রবণের মধ্যেই নেওয়া হয়, আমরা অসমোটিক প্রেসার পাই ইজিক্যাল টু কি দেখেছি? ইজিক্যাল টু সি আর টি। একটা নির্দিষ্ট উষ্ণতায় আর এর মান যেহেতু কনস্ট্যান্ট, তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় পাই ডিরেক্টলি প্রপোর্শনাল টু সি। অর্থাৎ গাঢ়ত্ব যদি দুটো দ্রবণের গাঢ়ত্ব যদি সমান হয় তাহলে অভিস্রবণ চাপও সমান হবে। অভিস্রবণ চাপ সমান হলে সেই দুটো দ্রবণকে আমি কি বলতে পারবো? আইসো অসমোটিক দ্রবণ বা আইসোটোনিক দ্রবণ। মানে দ্রবণ দুটোর অসমোটিক প্রেসার সেম হবে। অসমোটিক প্রেসার হিসাবে আমরা জানি কি অসমোটিক প্রেসার কাকে বলে? অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ সম্বন্ধে ডিটেলস আমরা জেনেছি। অভিস্রবণ চাপ ইউ আকৃতির একটা নল দিয়ে আমরা পরীক্ষা করে দেখিয়েছিলাম। এই ক্ষেত্রে একটা ব্যাপার বলছি শোনো, যে যদি এরকম একটা নল ছিল যেখানে এই জায়গাতে একটা অর্ধবৃত্ত পর্দা দেওয়া ছিল,
তো এই দিকে ছিল দ্রবণ, এইদিকে ছিল দ্রাবক, এইদিকে ছিল বিশুদ্ধ সলভেন্ট আর এদিকে ছিল সলিউশন। তাহলে এই দ্রাবক থেকে দ্রবণের দিকে প্রবাহ হচ্ছিল, তাই তো। তো এই জায়গাতে যে মিনিমাম প্রেসার দেওয়া হচ্ছিল সেটাই ছিল অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। অর্থাৎ দ্রাবক থেকে দ্রবণের দিকে একটা প্রেসার কাজ করছে। যদি দুটো দ্রবণের কনসেন্ট্রেশন সেম হয়ে যায়, যদি দুদিকে এদিকে সলভেন্ট না হয়ে এইদিকেও যা সলিউশন এদিকেও সেম কনসেন্ট্রেশনের সলিউশন নেওয়া হয়, তাহলে দুদিকের কোষীয় তরলের, ব্লাড সেলের ক্ষেত্রে কোষীয় তরলের বা দুদিকের দ্রবণের যদি গাঢ়ত্ব সমান হয়ে যায়, তাহলে অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে কোনো দিকেই প্রবাহ হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে দ্রবণ দুটো আইসোটোনিক দ্রবণ। এরপর একইভাবে যদি এই ব্লাড সেলকে, রেড ব্লাড সেলকে, আমি এখানে একটা ছবি এঁকে দেখিয়েছি, রেড ব্লাড সেলকে যদি লোহিত রক্তকণিকাকে যদি আমি পাতিত জলে রাখি, অর্থাৎ ডিস্টিল্ড ওয়াটারের ক্ষেত্রে যদি পিওর ডিস্টিল্ড ওয়াটার হয়, সেক্ষেত্রে এর কনসেন্ট্রেশন কিছু থাকবে না, এর মধ্যে কোনো দ্রাবের কোনো থাকবে না, টোটালটাই হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। তাহলে বিশুদ্ধ দ্রাবকে যদি আমি একটা 0.84% বলছিলাম যে লোহিত রক্তকণিকা, যেটা লোহিত রক্তকণিকা আমি 3 জায়গাতেই নিয়েছি, এটা পরে বলছি, 3 জায়গাতেই নিয়েছি। লোহিত রক্তকণিকার ভেতরের যে কোষীয় তরল তার গাঢ়ত্ব হচ্ছে 0.84%। তো এই 84%-এ রাখলে আইসোটোনিক হচ্ছে। যদি 84%-এর থেকে কম দ্রবণে রাখা হয়, মানে এখানে যে ডিস্টিল্ড ওয়াটার নিয়েছি, দ্রবণ বলা ভুল, বিশুদ্ধ দ্রাবক নিয়েছি, বিশুদ্ধ দ্রাবকের এটা প্রায় বলতে পারি যে পিওর বিশুদ্ধ দ্রাবক আর কি, একদম সম্পূর্ণরূপে বিশুদ্ধ। তো সেক্ষেত্রে যখন রেড ব্লাড সেল এই জায়গাতে থাকবে, বিশুদ্ধ তরল বা বিশুদ্ধ দ্রাবক দ্রবণের মধ্যে অর্ধবেদ্য পর্দা ভেদ করে দ্রবণের মধ্যে পৌঁছাবে এবং ধীরে ধীরে যে ব্লাড সেল যার 0.84% কনসেন্ট্রেশন, সেই ব্লাড সেল ধীরে ধীরে ফুলতে থাকবে এবং ফোলার পর একসময় ফেটে যাবে, স্ফীত হয়ে একসময় ফেটে যাবে। তো এর কারণ কি, যেহেতু এই ভেতরের ব্লাড সেলের ভেতরের দ্রবণের গাঢ়ত্ব বেশি এবং পাই বা অসমোটিক প্রেসার প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, যেহেতু এর গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, তাই এর অভিস্রবণ চাপ এর অপেক্ষা অনেক গুণ বেশি, এবং অভিস্রবণ চাপ যেহেতু এর বেশি, তাই দ্রাবক থেকে এই বিশুদ্ধ দ্রাবক থেকে রেড ব্লাড সেলের দিকে দ্রাবকের প্রবাহ হবে এবং তা একসময় ফেটে যাবে। তখন আমি এই পাতিত জলকে লোহিত রক্তকণিকার সাপেক্ষে হাইপোটোনিক দ্রবণ বলব। লোহিত রক্তকণিকার সাপেক্ষে হাইপোটোনিক বলবো, অর্থাৎ লোহিত রক্তকণিকার সাপেক্ষে এই যে তরলটা নিয়েছি এর গাঢ়ত্ব অনেকখানি কম। এরপর একেই যদি আমি একটা 4% NaCl দ্রবণের মধ্যে নিই, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব যেখানে 4% এবং যে ছিল ব্লাড সেল ছিল তার গাঢ়ত্ব 0.84%, তাহলে 0.84-এর সাপেক্ষে 4% অনেক বেশি, অর্থাৎ লোহিত রক্তকণিকার সাপেক্ষে এই দ্রবণটা হয়ে গেছে হাইপারটনিক এবং হাইপারটনিক হওয়ার কারণে এর ভেতরের যে চাপ, অভিস্রবণ চাপ, তা এর তুলনায় অনেক কম। তখন এই কোষীয় তরল, লোহিত রক্তকণিকার ভেতরে থাকা কোষীয় তরল NaCl দ্রবণের মধ্যে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে আসবে, এর ফলে লোহিত রক্তকণিকা চুপসে যাবে। অনেকটাই এই একই রকম ঘটনা কনসিডার করতে পারো কিশমিশের ক্ষেত্রে যদি একটা আঙ্গুরকে এইরকম তার যে কোষীয় তরল তার গাঢ়ত্বের থেকে বেশি দ্রবণে রাখা হয়, তাহলে সেটা চিনির দ্রবণে যদি রাখা হয়, গাঢ় চিনির জলীয় দ্রবণে যদি কিশমিশ রাখা হয়, সেই কিশমিশ চুপসে যায়। আবার তাকে যদি এমনি জলে রাখা হয়, সিম্পল জলে, বিশুদ্ধ জলে, তাহলে সেই আঙ্গুরের খোসা ফেটে যায়। এর কারণও কিন্তু এইভাবেই এক্সপ্লেন করা যেতে পারে। ঠিক আছে, এই জায়গাতে এই আইসোটোনিক, হাইপোটোনিক বা হাইপারটোনিক দ্রবণ নিয়ে কিছু কিছু প্রবলেম থাকে। যেমন একটা প্রবলেম সম্বন্ধে আমি ডিসকাস করছি। এখানে একটা প্রবলেম আছে, মানব দেহের রক্ত 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
গ্লুকোজের 5.722% ওয়েট বাই ভলিউম জলীয় দ্রবণের সঙ্গে আইসোটোনিক। যদি এখানে রক্তের অভিস্রবণ চাপ নির্ণয় করতে বলেছে। আমার রক্তের কোনো গাঢ়ত্ব দেওয়া নেই, কিন্তু এইটা দেওয়া আছে যে গ্লুকোজের 5.722% ওয়েট বাই ভলিউমের সঙ্গে আইসোটোনিক। অর্থাৎ আমি যদি গ্লুকোজের দ্রবণের অভিস্রবণ চাপ বার করতে পারি, তাহলে আমি মানবদেহের রক্তের অভিস্রবণ চাপ ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো এই ক্ষেত্রে প্রবলেমটা আমি শর্টকাট মেথডে একটু সলভ করে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। যে 5.722% ওয়েট বাই ভলিউম, এই দ্রবণের যে ওয়েট বাই ভলিউমে কনসেন্ট্রেশন দেওয়া আছে, একে কিন্তু আমাকে মোলারিটিতে কনভার্ট করতে হবে। কেননা আমরা জানি পাই ইজিক্যাল টু সিআরটির সিটা হচ্ছে মোলারিটি। তাহলে মোলারিটি ইউনিটে কনভার্ট করতে গেলে কি করতে হবে, যে এখানে দ্রবণটা কিসের আছে, গ্লুকোজ দ্রবণ আছে। মানে এই ক্ষেত্রে বলতে পারি যে 100 গ্রাম গ্লুকোজ দ্রবণে গ্লুকোজ আছে কত, গ্লুকোজের পরিমাণ 5.722 গ্রাম। আমাকে মোলারিটি করতে গেলে এইখানে গ্লুকোজ দ্রবণ যেটা ওয়েট বাই ভলিউম মেথড আছে, মানে এটা 100 মিলিলিটার হবে। 100 মিলিলিটারে আছে 5.722 গ্রাম। তাহলে 5.722 গ্রামকে আমাকে মোলারিটি ইউনিটে করতে গেলে এটাকে আগে মোলে নিয়ে আসতে হবে। মোল মানে কত হবে, 5.722 বাই গ্লুকোজের আমরা জানি 180 হয় আণবিক ভর, তাহলে 180 হবে, এত মোল হয়ে গেল। তাহলে 100 ml যদি এত মোল হয়, 1000 ml কত, 1000 ml কত হবে, 5.722 ইন্টু 1000 বাই 180, নিচে ছিলই 180 ইন্টু 100। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 0.3178, 0.3178 এত মোলার। আমরা জানি অভিস্রবণ চাপের যে ফর্মুলা, পাই ইজিক্যাল টু সিআরটি। এই ক্ষেত্রে সি তো ক্যালকুলেশন করে নিয়েছি আমরা, 0.3178 ইন্টু আর এর ভ্যালু এখানে সবসময় বসবে 0.082। যেহেতু অসমোটিক প্রেসার পাই আছে, এটিএম ইউনিট চাপের একক, তাই এখানে কিন্তু আর এর এককটা 0.082 হবে। এই ব্যাপারটা অনেকের কনফিউজ হয়, কেননা বিভিন্ন সময় যে আর এর মান কত বসাবো, কি বসাবো। আর এর মান এই জায়গাতে, যেমন আর এর মান ম্যাক্সিমাম প্রায় সব জায়গাতেই বসবে 0.082। এই জায়গাতে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উল্লেখ করা আছে, মানে 273 প্লাস 27 300 হবে ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশনে দেখা যায় 7.82 এটিএম হবে। তাই 7.82 এটিএম যদি হয়, তার মানে বলতে পারি যে গ্লুকোজের দ্রবণের অভিস্রবণ চাপ হচ্ছে 7.82 এটিএম। যেহেতু এখানে বলা আছে যে মানব দেহের রক্ত এই গ্লুকোজের দ্রবণের সঙ্গে আইসোটোনিক, তাই যদি এই গ্লুকোজের দ্রবণের অভিস্রবণ চাপ হয় 7.82 এটিএম, অর্থাৎ এই মানব দেহে রক্তের অভিস্রবণ চাপও হবে, রক্তের অসমোটিক প্রেসারও হবে 7.82 এটিএম। ঠিক আছে, আমরা নেক্সট একটা গুরুত্বপূর্ণ পার্টে আসছি, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ, তোমরা যখনই রাউল্টের সূত্র করেছো, বিভিন্ন কলিগেটিভ প্রপার্টির জন্য রাউল্টের সূত্র, ভ্যান টপের সূত্র, বিভিন্ন রকম সূত্র আমরা করলাম।
প্রত্যেক জায়গাতে, অনেকে আবার এই কোশ্চেনটাও দেখছিলাম যে প্রত্যেক জায়গাতেই উল্লেখ করা আছে যে কঠিন, অনুদ্বায়ী এবং তড়িৎ অবিশ্লেষ্য, এই একটা কথা বিভিন্ন জায়গাতে উল্লেখ করা আছে। বিভিন্ন কলিগেটিভের যে রাউল্টের সূত্র, সেখানে অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য কথাটা উল্লেখ করা আছে। আমরা দ্রাবের যেহেতু দ্রাবটা দ্রবীভূত আছে, এই জন্য অনুদ্বায়ীর ব্যাপার ধরেছিলাম, অনুদ্বায়ীটা ওই জায়গাতে। কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য উল্লেখ থাকার বড় কারণ হচ্ছে যে যদি তড়িৎ অবিশ্লেষ্য না থেকে তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে কি ঘটবে, আজকে সেই সম্বন্ধে আলোচনা করব। এবং যদি তড়িৎ বিশ্লেষ্য হয়ে যায়, বা তড়িৎ বিশ্লেষ্য মানে কি, বিয়োজন হয়। আর যদি তড়িৎ, দুটো প্রসেস হতে পারে, একটা বিয়োজন, একটা সংযোজন। যদি তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে অবশ্যই বিয়োজন, তাছাড়াও আরেকটা ঘটনা ঘটতে পারে, সংযোজন হতে পারে। সংযোজন এবং বিয়োজন কার বলছি, দ্রাবের বলছি। যদি কোনো একটা দ্রবণে, যে দ্রাব নিয়েছি সেই দ্রবণে সংযোজিত বা বিয়োজিত অবস্থায় থাকে, তাহলে তার মধ্যে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম দেখা যাবে, বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। অর্থাৎ আমরা যা কলিগেটিভ প্রপার্টিটা ক্যালকুলেশন করছিলাম, মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যা গণনা করছি, বা স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অভিস্রবণ চাপ, প্রত্যেকটায় আমরা যা ক্যালকুলেশন করব, দেখব রেজাল্ট কিন্তু অ্যাকচুয়াল তা আসছে না, মানে প্র্যাকটিক্যালি যা রেজাল্ট আসছে তার সাথে ডিফারেন্স থাকবে। যদি যে দ্রাব নিয়ে দ্রবণ তৈরি হয়েছে, সেই দ্রাব যদি তড়িৎ বিশ্লেষ্য হয় বা সংযোজিত হয়, অর্থাৎ দ্রাব যদি সংযোজিত অবস্থায় থাকে বা বিয়োজিত অবস্থায় থাকে। যদি তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে কি হবে, বিয়োজিত হবে, যেমন NaCl, Na+Cl-। এই ক্ষেত্রে একটা ব্যাপার বলছি, যে দেখো এখানে কথাটাই কি বলা হচ্ছে, যে কলিগেটিভ প্রপার্টি সংখ্যাগত ধর্ম, অর্থাৎ দ্রাবকণার সংখ্যার উপরে নির্ভর করে। যদি দ্রাবকণার সংখ্যা পরিবর্তিত হয়, মানে যখন আমি সংযোজন হচ্ছে তখন, যেমন ডাইমার গঠন করে কোনো একটা অণু, জলীয় দ্রবণে ডাইমার গঠন করে কোনো একটা দ্রাব, তাহলে ডাইমার গঠন করে মানে কি, আমি যখন তাকে একটা ধরছি, তার কিন্তু সেই একটা একটা না বলে যদি আমি বলি, যদি দুটো ধরছি, দুটো অণু ধরি, সেই দুটো অণু কিন্তু একটা অণুর মতো আচরণ করছে, কেননা সে দ্রবণে এসে কি হয়ে গেছে, ডাইমার গঠন করছে, মানে দুটো অণু একসঙ্গে যুক্ত হয়ে গেছে, দুটো অণু একসঙ্গে যুক্ত হয়ে একটা অণুর মতো আচরণ করছে। আবার যদি বিয়োজিত হয়, যেমন NaCl, Na+ আর Cl- আয়নে বিয়োজিত হয়, আমি NaCl এর যখন সংখ্যাগত ধর্ম ক্যালকুলেশন করব, তখন ওকে একটা ধরে ক্যালকুলেশন করছি, কিন্তু প্র্যাকটিক্যালি ও যখন দ্রবণে আছে তখন দুটো দ্রাবকণার মতো কাজ করছে, মানে বিয়োজনের কারণে। অর্থাৎ দ্রাবকণার সংখ্যার যদি সংযোজন বা বিয়োজনের কারণে পরিবর্তন হয়, তাহলে কলিগেটিভ প্রপার্টিরও পরিবর্তন হবে, এবং সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে যেমন সংযোজনের ক্ষেত্রে কি হয়, যদি আমি একটা সংযোজনের উদাহরণ নিয়েছি, অ্যাসিটিক অ্যাসিড বা বেনজোয়িক অ্যাসিড। যদি অ্যাসিটিক অ্যাসিড বা বেনজোয়িক অ্যাসিডের দ্রবণ নিই, তাহলে কি হবে, অ্যাসিটিক অ্যাসিড বা বেনজোয়িক অ্যাসিড হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এইভাবে সংযোজিত হয়, অর্থাৎ ডাইমার গঠন করে। এই ক্ষেত্রে আচ্ছা, যে ব্যাপারটা বলছিলাম, যে যদি দ্রাবকণা সংযোজিত হয়, মানে আমি যেটাকে দুটো ধরছি সেটা একটা হয়ে গেছে। আর আমরা দেখেছিলাম যে কলিগেটিভ প্রপার্টিগুলো তাদের দ্রাবের সঙ্গে দ্রাবকণার সংখ্যার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যদি দ্রাবকণার সংখ্যা দুটো থেকে সংযোজিত হয়ে একটা হয়ে যায়, মানে দ্রাবকণার আপেক্ষিক সংখ্যাটা কমে গেছে। যেহেতু দ্রাবকণার আপেক্ষিক সংখ্যা কমে গেছে, তাই আমি রেজাল্টে যে কলিগেটিভ প্রপার্টিটা পাবো, তার ভ্যালু অবশ্যই ক্যালকুলেটেড ভ্যালুর থেকে কম হবে। যে পরীক্ষালব্ধ মান পাবো তা আমরা যে ক্যালকুলেটেড ভ্যালু বা গণনার দ্বারা ক্যালকুলেশন করে যে মানটা পাচ্ছি তার থেকে কম হয়। আবার যদি বিয়োজন হয়, বিয়োজনের ক্ষেত্রে কি হবে, যেহেতু দ্রাবকণার সংখ্যা বৃদ্ধি পায়, ফলে এই সংখ্যাগত ধর্মের যে পরীক্ষালব্ধ মান, তার গণনা দ্বারা প্রাপ্ত পরীক্ষালব্ধ মান অপেক্ষা বেশি হবে। এই ব্যাপারটাকে, যাতে এই সমস্যাটা অ্যাভয়েড করার জন্য, আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টির জন্য একটা ফ্যাক্টর বা গুণাঙ্ক নিয়ে এলাম, যেটা হচ্ছে ভ্যান টফ আই ফ্যাক্টর।
বা ভ্যান অফ আই গুণাঙ্ক। আই গুণাঙ্ক কোথা থেকে আসছে দেখো, একটা ব্যাপার একটু ডিসকাস করছি এখানে, যে যেমন আমরা হয়তো ক্যালকুলেশনে ডেল্টা টিএফ এর একটা মান পেয়েছি, সেটাকে আমি বলছি ডেল্টা টিএফ ডট। আবার ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, এই করে একটা ডেল্টা টিএফ পেয়েছি। এটা ক্যালকুলেটেড আর এটা এক্সপেরিমেন্টাল। তাহলে ক্যালকুলেটেড আর এক্সপেরিমেন্টাল এর যে একটা অনুপাত, অর্থাৎ ডেল্টা টিএফ ডট বাই ডেল্টা টিএফ, এই অনুপাতটা হবে ধ্রুবক, এবং সেই মানটাকে যদি আমি একটা কনস্ট্যান্ট ধরি আই, তাহলে পেতে পারি ডেল্টা টিএফ ড্যাশ ইজ ইকুয়াল টু আই ইন্টু ডেল্টা টিএফ। অর্থাৎ পরীক্ষালব্ধ কলিগেটিভ প্রপার্টি ডেল্টা টিএফ ড্যাশ ইজ ইকুয়াল টু আই ইন্টু ডেল্টা টিএফ এর জায়গায় লিখতে পারি কেএফ ইন্টু এম। অর্থাৎ ডেল্টা টিএফ এখান থেকে যে, আর টিএফটাকে টিএফ ড্যাশ না লিখে ডেল্টা টিএফ ডাইরেক্ট লিখে দিতে পারি, যেখান থেকে একটা গুণাঙ্ক পেয়ে যাচ্ছি, যেহেতু এটা একটা ফ্যাক্টর আই ফ্যাক্টর ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু আই ইন্টু কেএফ ইন্টু এম, পরে ডিটেলসে আরও আলোচনা করা হয়েছে। এবং এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটাকে বলা হয় ভ্যান অফ গুণাঙ্ক বা ভ্যান অফ আই ফ্যাক্টর। ভ্যান অফ আই ফ্যাক্টর সম্পর্কে বলছি ডিটেলসে। এই ক্ষেত্রে দেখো ভ্যান অফ আই ফ্যাক্টর মানে কি হয়, ভ্যান অফ আই ফ্যাক্টর মানে কোনো একটা সংখ্যা, কোনো একটা কলিগেটিভ প্রপার্টির সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান বাই তাত্ত্বিক মান, যেটা এই জায়গাতে দেখেছিলাম। এই যে আই ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক, এটা ক্যালকুলেটেড কেএফ ইন্টু এম করে পাচ্ছি, আর এটা এক্সপেরিমেন্টাল। ক্যালকুলেটেড এবং এক্সপেরিমেন্টাল এবং ক্যালকুলেটেড, পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক, এই দুটোর অনুপাতকেই বলা হচ্ছে ভ্যান অফ আই ফ্যাক্টর। এই ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের যে পরীক্ষালব্ধ মান সংযোজন বা বিয়োজনের পর দ্রবণে উপস্থিত যে দ্রাবকণার মোট মূল সংখ্যা তার সঙ্গে সমানুপাতিক হয়, এবং এর যে তাত্ত্বিক মান তার সংযোজন এবং বিয়োজনের পূর্বে দ্রবণে উপস্থিত দ্রাবকণার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়। এটা তো আমরা এই ভ্যান অফ আই ফ্যাক্টর যেটা দেখলাম তার থেকেই বুঝতে পারছি। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসছি, আণবিক গুরুত্বের যখন ক্যালকুলেশন হবে। দেখো এই জায়গাতে এক্সপেরিমেন্টাল বাই ক্যালকুলেটেড, আমরা ভ্যান অফ গুণাঙ্ক কি পেলাম, পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক। কিন্তু যদি আমরা আণবিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে এই আই ফ্যাক্টরকে ইউজ করি, তাহলে কিন্তু এটা উল্টা হয়ে যাবে। কেননা আমরা সবসময় দেখেছি যে আণবিক গুরুত্ব, একটু খাতা উল্টে দেখে নিতে পারো যদি না খেয়াল আছে, আণবিক গুরুত্ব যেটা M2 সব সময় যে সমস্ত কলিগেটিভ প্রপার্টিগুলো ছিল তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। যে কলিগেটিভ প্রপার্টিগুলো ছিল তাদের প্রত্যেকের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। যেখানে M2 ক্যালকুলেশন করেছি সব জায়গাতেই দেখবে, যে জায়গাতে আছে আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেখানেও নিচে আছে আপেক্ষিক অবনমনের যে মানটা পি নট মাইনাস পি বাই পি নট, এটা এই ভ্যালুটা ডান দিকে নিচে আছে। ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, ওই জায়গাতে যখন আণবিক গুরুত্ব নির্ণয় করা হচ্ছে ডেল্টা টিএফ নিচে আছে, ডেল্টা টিভির ক্ষেত্রেও নিচে আছে, পাই যেটা সেটাও M2 ক্যালকুলেশনের সময় ডান দিকে নিচে আছে। অর্থাৎ বাকি টার্মগুলোকে কনস্ট্যান্ট ধরলে কলিগেটিভ প্রপার্টির সঙ্গে আণবিক গুরুত্ব সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল। তাই এই ক্ষেত্রে যখন আণবিক গুরুত্ব ক্যালকুলেশন করা হবে, তখন আই ইজ ইকুয়াল টু হয়ে যায় ক্যালকুলেটেড বাই এক্সপেরিমেন্টাল। অন্য জায়গাতে পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক ছিল, এখানে হচ্ছে তাত্ত্বিক বাই পরীক্ষালব্ধ। ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে দেখবে, এবং এখান থেকে আমি ক্লিয়ারলি প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টির ভ্যালু ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন x2 ছিল,
আমরা এখানে শুধুমাত্র আই গুণ করে দেবো। আই মানে আই এর ভ্যালু কি হবে সেটা এই রেশিও থেকে, এই যে রেশিও পেয়েছি এই রেশিও থেকে ক্যালকুলেশন করা যায়, বা সেখানে তোমার বিভিন্ন রকমের ডাটা থাকবে, প্রবলেম সলভ করলে আমরা বুঝতে পারবো যে আই কিভাবে পাবো। ডেল্টা টিভি ইজিক্যাল টু কেবি ইন্টু এম ছিল, এখানে হয়ে যাবে যখন অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি তখন সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে আই ইন্টু কেবি ইন্টু এম। ডেল্টা টি এফ ইজিক্যাল টু আই ইন্টু কে এফ ইন্টু এম। পাই ইজিক্যাল টু সিআরটি ছিল, হয়ে যাবে আই ইন্টু সিআরটি। প্রত্যেক জায়গাতেই এদের ক্ষেত্রে আই ফ্যাক্টর, যেটা আই কে এই জন্য ফ্যাক্টর বলা হয়, গুণাঙ্ক। ভেন্টপের আই হচ্ছে একটা গুণাঙ্ক, যেটা তার ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টির সঙ্গে গুণ করলে এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি পাওয়া যায়। এই ক্ষেত্রে আই ক্যালকুলেশনের আরো দু একটা মেথড আছে সংযোজন এবং বিয়োজনের ক্ষেত্রে, সেটা একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, যদি বিয়োজনের ক্ষেত্রে ভেন্টফ আই গুণক এবং আয়নন মাত্রার মধ্যে যে রিলেশন, যদি বিয়োজনের ক্ষেত্রে মনে করো বিয়োজিত হয়েছে, এবং সেই ক্ষেত্রে আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে বিয়োজনের মাত্রা। যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা অণু এন সংখ্যক অণুতে বিয়োজিত হয়, তাহলে আমি তাকে লিখতে পারবো এ টু এন এ। একটা অণু এন সংখ্যকে, তার জন্য আমি একটা কমন লিখেছি এ থেকে এন এ। এই ক্ষেত্রে প্রথমে নিয়েছি একটা অণু, তখন তো এন এ বিয়োজনের ব্যাপার থাকছে না ইনিশিয়ালি। ডিসোসিয়েশন আমরা এই ব্যাপারটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে করেছিলাম এইভাবে। যখন বিয়োজন হচ্ছে এর আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে, তার মানে 1 মাইনাস আলফা পড়ে থাকবে আফটার ডিসোসিয়েশন, এবং এর কত তৈরি হবে, এন আলফা তৈরি হবে। তাহলে দ্রবণে মোট কণার সংখ্যা কত হবে, 1 মাইনাস আলফা পড়েছে, এর পড়ে আছে, আর বিয়োজিত হওয়ার পর এনে এর যদি সম্পূর্ণ বিয়োজন হয়ে যায় সেক্ষেত্রে তো আলাদা। যদি যেমন তড়িৎ স্ট্রং ইলেকট্রোলাইট যদি সম্পূর্ণ বিয়োজন হয়, সম্পূর্ণ বিয়োজন হয়ে গেলে সেটা আর এই ফর্মুলাতে আসবে না, তার জন্য কি হবে সেটা বলছি সেটা ডিটেলসে। সেক্ষেত্রে আলফা ইজুয়াল টু 1 বসালেই হবে, বলছি ডিটেলসে। 1 মাইনাস আলফা এটা হবে এন আলফা যখন আংশিক বিয়োজন। তাহলে দ্রবণে মোট কণার সংখ্যা কত হচ্ছে, এর পড়ে আছে 1 মাইনাস আলফা, আর এন এ অর্থাৎ ডিসোসিয়েশনের পরে তৈরি হয়েছে এন আলফা, তার মানে মোট হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস এন আলফা, অর্থাৎ 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু আলফা। এইটা এক্সপেরিমেন্টালি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ধরে যদি এই বিয়োজনটাকে কনসিডার না করি তাহলে পাবো ক্যালকুলেটেড সেটা কটা, একটাই তো ভেঙে এতগুলো হয়েছে। তার মানে আই সমান এক্সপেরিমেন্টাল বাই ক্যালকুলেটেড, অর্থাৎ পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক। তাহলে পরীক্ষালব্ধতে কত হচ্ছে, যেটাকে আমি একটা ভাবছিলাম সেটা আসলে একটা নয়, আলফা বিয়োজন ধ্রুবক বিয়োজন মাত্রার কারণে সেটা হয়ে গেছে 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু আলফা, মানে 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু আলফা এক্সপেরিমেন্টালি, এবং আমার ধরা হয়েছিল কটা, একটা। তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা ক্যালকুলেশন করে দেখো, এইটা ইন্টু আই, মানে আই হচ্ছে এই দিক থেকে আই মাইনাস 1 বাই এন মাইনাস 1, মানে আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি আই মাইনাস 1 বাই এন মাইনাস 1, যেখানে এন কি, এন হচ্ছে কটা অণুতে ভেঙেছে। এই ক্ষেত্রে একটা ব্যাপার বলছি, যে যদি আলফা ইজ ইকুয়াল টু 1 হয়, যেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যদি এগুলো সব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যেখানে আয়নন মাত্রার উল্লেখ আছে। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি হয়, এই আয়নন মাত্রাটা হয় 1, আয়নন মাত্রাটা হয় 1। যদি আয়নন মাত্রাটা 1 হয় তাহলে কি হয়ে যাবে, তখন এটা যদি 1 হয়ে যায়, n মাইনাস 1 ইজ ইকুয়াল টু আই মাইনাস 1, মানে আই ইজ ইকুয়াল টু তখন n, অর্থাৎ যেটা ভাঙবে, যেমন NaCl এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 2, Na প্লাস আর Cl মাইনাস, মানে এই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু 2। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যদি হয় সেক্ষেত্রে KCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু 2, আই ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 2। যদি সংযোজন বা বিয়োজন মাত্রার উল্লেখ থাকে, অর্থাৎ সম্পূর্ণ সংযোজন বা সম্পূর্ণ বিয়োজন যদি না হয়, আংশিক বিয়োজন বা আংশিক সংযোজনের ব্যাপার থেকে, তখনই এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। যদি সম্পূর্ণ বিয়োজনের ব্যাপার থাকে, সম্পূর্ণ বিয়োজন দিয়ে অনেক প্রবলেম থাকে, খেয়াল করবে জায়গাগুলো। আরেকটা ব্যাপার আসছে সংযোজনের ক্ষেত্রে, সংযোজন মাত্রা সঙ্গে আই ফ্যাক্টরের সম্পর্ক। সিমিলারলি একদম এই জায়গাতে
আমরা যেমন এ থেকে এন এ করেছিলাম, এখানে এন এ থেকে এ এন করতে পারি, এ এন মানে এন সংখ্যক অণু সংযোজিত হয়ে গেছে। তাহলে এইটা 1 0 1 মাইনাস আলফা বাই এন হয়ে যাবে, এটা আলফা বাই এন হবে, তখন তখন টোটালটা হয়ে যাচ্ছে 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই এন। এখান থেকে ভালোভাবে বাড়িতে করে নেবে। এই ক্ষেত্রে আলফা না করে এটাকে আমি যেহেতু বিটা ধরছি আমাদের বই অনুসারে, সেক্ষেত্রে এটাকে আলফা না করে বিটা বলা ভালো, তাহলে ক্যালকুলেশনটা ঠিক মিলবে। নিজেরা করে দেখবে 1 মাইনাস বিটা প্লাস বিটা বাই এন হচ্ছে টোটাল নাম্বার, আর অরিজিনালটা হচ্ছে 1, তাহলে 1 মাইনাস বিটা প্লাস বিটা বাই এন বাই 1 করে বিটার রিলেশনটা নিয়ে আসবে, দেখবে আমরা কি পাবো, বিটা ইজ ইকাল টু আই মাইনাস 1 বাই 1 মাইনাস এন মাইনাস 1। এই ক্ষেত্রে আর একবার একটা কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ, প্রবলেমের সময় গুলিয়ে ফেলবে না, এগুলো কিন্তু আংশিক সংযোজন বা আংশিক বিয়োজনের সময় আলফা বিটার ব্যাপারটা আসবে। যদি সম্পূর্ণ বিয়োজনের ব্যাপার থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা মোটেও আসবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা প্রবলেম দেওয়া আছে, এই আলফা এবং বিটা রিলেটেড প্রবলেমটা সলভ করা আছে, ভিডিওটা পজ করে একটু দেখবে, মানে সেরকম জটিল কিছু নেই, যেহেতু আই এর ব্যাপারটা বলে দিয়েছি। এই ক্ষেত্রে যেমন আই, হ্যাঁ, এন এন ইজ ইকুয়াল টু 2 বসিয়েছি, আলফা বার করেছি, হ্যাঁ, এই ক্ষেত্রে দেখে নেবে প্রবলেমটা যাতে সমস্যা না হয়, ঠিক আছে। ভিডিওটা লেন্দি করছি না, এখানেই শেষ করছি। এই চ্যাপ্টারের উপর প্রবলেম যদি সমস্যা থাকে আমি আবার একটা ভিডিও তৈরি করে শুধুমাত্র প্রবলেম সম্পর্কে ডিসকাস করে দেবো, নইলে এই ভিডিও লেকচারটাই এই চ্যাপ্টারের শেষ ভিডিও লেকচার। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ।